আমি আজকে আমাদের দর্শন বিভাগের পক্ষ থেকে উপস্থিত সকল ব্যক্তিত্বদের
ডিপার্টমেন্ট খুবই ছোট আমার মহাবিদ্যালয়ে, কিন্তু আজকে তাদের এই আয়োজন এবং তাদের যে নিষ্ঠা এবং দক্ষতা তার বহিঃপ্রকাশ ঘটেছে সম্পূর্ণরূপে, সেটা আমরা সবাই মিলে উপলব্ধি করছি। যাক, আজকের এই ফিলোসফি ডিপার্টমেন্টের মিলন মেলা আমরা সবাই উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার মহাবিদ্যালয়ের সকল অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী বন্ধু, শ্রদ্ধেয় লাইব্রেরিয়ান ডক্টর লক্ষ্মীকান্ত জানা মহোদয়, আমার প্রিয় ছাত্রছাত্রী, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। নারাজল রাজ কলেজের ফিলোসফি ডিপার্টমেন্ট অনেক পুরনো ডিপার্টমেন্ট, জেনারেল বিভাগ ছিল, পরে অনার্স খোলা হলো। জুলজির সঙ্গে এদের একটা সম্পর্ক নিবিড়, কারণ ফিলোসফি আর জুলজি একই সময়ে আমরা অনার্স খুলতে পেরেছিলাম। সেই সুবাদে আমরা এটাকে মনে রাখতে পারি ভালো করে। যাই হোক, এই বিভাগের দিদি অনেক পুরনো টিচার আছেন এখানে। দিদির তত্ত্বাবধানে বাকি আরও অধ্যাপক আছেন, প্রফেসর শিবরায় টুডু, প্রফেসর ভোলানাথ মাহাতো, প্রফেসর অচিন্ত ঘোষ, এরা সবাই মিলে সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছে। অনুষ্ঠানের গভীরতা অনেকখানি, যেটা সত্যি বলছি প্রকাশ করা যায় না। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ছেলেরা পারফর্ম করছে, গান করলো, নাচ করলো, আমাদের প্রিয় ছাত্রী, খুব ভালো লেগেছে। আর অনুষ্ঠান শেষ পর্যন্ত আরও ভালোভাবে কাটুক, ডিপার্টমেন্টের শ্রীবৃদ্ধি হোক, আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই শুভ কামনা করি। অনুষ্ঠান আরও ভালোভাবে চলুক এই কামনা করি শেষ করছি।
মহোদয়। বৃন্দ এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আমার শিক্ষিকা এবং দর্শন বিভাগীয় অধ্যাপিকা ডক্টর তনুকা আচার্য মহাশয়াকে। তার আন্তরিক প্রচেষ্টা এবং তার বিভাগীয় অধ্যাপকদের আন্তরিক প্রচেষ্টা এবং ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সহযোগিতায় ছোট্ট পরিবার হলেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের অনুষ্ঠান আরও সুন্দর পরবর্তীকালে হবে এই প্রত্যাশা নিয়ে এবং আজকের এই অনুষ্ঠান অনেকক্ষণ ধরে চলবে এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চেয়ারটার জন্য সমস্যা হচ্ছে, চেয়ারটার জন্য সমস্যা হচ্ছে। নিন্দা আর নিশিরাত নয় তার
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। আরেকটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসার সুর। পাতা রঙের শাড়িটা তার নাম দিল বিশাল। সারা বছর ধরে সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি একসঙ্গে সে কি করে বলবে? সাউন্ডটা উঠতে পারতেন, সাউন্ডটা একটু উঠলে ভালো হতো, একদম লো লাগে। বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাঠালি মনে আকাশে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাল্গুন মাসে সোনার গাছে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি পাঠালি মনে আকাশে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই বৌপিয়ালি রে, এই বৌদুলালি রে, এই বৌপিয়ালি রে, এই বৌদুলালি রে। আসিল ফাল্গুন মাসে সোনার গাছে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি পাঠালি মনে আকাশে নতুন বিয়ের ফুল ফুটিছে। বিনি বিনি টাকা বিনি টাকা বিনি টাকা, সাড়ে বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলোকুটি করে নাচি, তোর কপালে উড়াবো করবো আমি কি। নকশা কাটা পানের পাতা, মুখ থেকে সুসুর সায়নের ঘুম। উপার কাটা চন্দন বাটা, সোহাগ রাতের বেসার সবার জন্যে। বিনি বিনি টাকা বিনি টানা তুমি নাসা, সাড়ে বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলোকুটি গৌরী নাচি, তোর কপালে উড়াবো করবো আমি কি। আশ্বিন ফাল্গুন মাসে সোনার গাছে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি পাঠালি মনে আকাশে নতুন বিয়ের ফুল ফুটিছে। নতুন বিয়ের ফুল, নতুন ছিঁড়ে ফুল, মাথা সরিয়ে চুল ফিরিয়ে আনা। নতুন বিয়ের ফুল, নতুন গানের ফুল, মাথা সরিয়ে চুল ফিরিয়ে আনা। নতুন বিয়ের ফুল, নতুন গানের ফুল, মাথা সরিয়ে চুল ফিরিয়ে আনা। বিনি বিনি টাকা বিনি টাকা তুমি নাচা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলোকুটি গৌরী নাচি, তোর কপালে উড়াবো করবো আমি কি। নতুন বিয়ের ফুল, নতুন ছিঁড়ে তবুও ওনার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই। আপনারা যারা এখন পর্যন্ত কষ্ট করে বসে আছেন, আপনাদের আমার ভালোবাসা জানাই। তা আমি একটু
আপনারা যেহেতু শুনতে চেয়েছেন তাহলে একটা গল্প বলি। দেখুন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নাম আপনারা বোধহয় শুনেছেন। রামেন্দ্র সুন্দর মৃত্যু শয্যায় দেখা করতে গেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছেন যে আচার্যদেব, আপনি আপনার শেষ ইচ্ছা কি বলুন। না, আমার শেষ ইচ্ছা যে আপনি যে চিঠিটা লিখে নাইট উপাধি ছেড়ে দিয়েছিলেন সেই চিঠিটা আপনি একবার পড়ুন। রবীন্দ্রনাথ কিন্তু ওই চিঠিটা পড়েছিলেন। ওই চিঠিটা উনি শুনতে শুনতে রামেন্দ্র সুন্দর দেহ রক্ষা করেন। তখন রবীন্দ্রনাথ বলছেন, আমাদের চোখের সম্মুখে বিদ্যার একটি বড় জাহাজ ডুবিয়া গেল। আমি রামেন্দ্র সুন্দরকে দর্শন বিভাগের এই মিলন মেলা যে আলোচনা চক্র বা সেমিনার বা আপনারা সভা যা হঠাৎ নিয়ে এলাম কেন? হঠাৎ রামেন্দ্র সুন্দরের বহু বছর আগে যখন আমি ছাত্র ছিলাম, রামেন্দ্র সুন্দরের জিজ্ঞাসা প্রবন্ধমালা আমাদের পড়তে হতো। তাতে প্রবন্ধ ছিল যে প্রাকৃত অতি প্রাকৃত, সুখ না দুঃখ, এরকম ধরনের অনেক প্রবন্ধ ছিল। সেখানে প্রাকৃত অতি প্রাকৃত প্রবন্ধে রামেন্দ্র সুন্দর বলছেন যে আমি যেটা জানি না, তার অস্তিত্ব যে পৃথিবীতে নেই, সেটা কি করে বলবো আমি? তার থেকে বলা উচিত যে আমি জানি না। প্রসঙ্গত বলি, রামেন্দ্র সুন্দর বাড়ি ছড়ো ছড়ো আঁখি বাদে
ফিলোসফি অনার্স। আমি সকল শিক্ষক মহাশয়কে সম্মান জানিয়ে আমি আমার কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। তুমিও বলবে, কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো? তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছুটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ। চেষ্টা করতে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়েটি মুখটি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট দরবার বাড়ি। তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? তাই ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছে খাঁটি। ধান ছেড়ে দিলে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সর্বচি শালিকে রেখেছে। ওই যে চেঁচামেচি শুরু হয়ে গেছে। বিমলা আমার বউ, এককালে জমিদারের মেয়ে ছিল তো, তাই দমকটা এখনো যায়নি। অবশ্য এ বঙ্গে নয়, পূর্ববঙ্গে। তবে ওই যে চেঁচামেচি শুরু হয়ে গেছে। বিমলা আমার বউ, এককালে জমিদারের মেয়ে ছিল তো, তাই দমকটা এখনো যায়নি। অবশ্য এ বঙ্গে নয়, পূর্ববঙ্গে। তবে আমার সঙ্গে যখন বিয়ে হয় না না না, কন্টন কিছুই পাইনি। আসলে জমিদারিটাই তখন লাটে। তোমার মতো কাজে উকিল আমি জীবনেও দেখিনি। আজ কি নিশ্চয়ই কোটি না যেমন কাজ করছো? আবার হুঙ্কার। বলি কবিতা আর গানে কি পেট ভরবে? কখনো না। কবিতা, তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে বিক্রি গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সত্যি তুমি পারো বটে। ঘরে চাল নেই, চুড়ে নেই, অথচ দিব্যি শুয়ে কি করবো বলো বিমলা? কোর্টে যাওয়া মানে তো ওই কালো কোটটা গায়ে চাপিয়ে লাইব্রেরিতে চুপচাপ বসে থাকা আর রাজ্যের খবরের কাগজ পড়া। তাও যত রাজ্যের বাজে খবর। কার গর্ভের সন্তানের ভেতর আরেক সন্তান, মোটামুটি ওই বাঘে সিংহে মিলেমিশে লেটে গেল। তারপর তোমার ওই নারী নির্যাতন, বধূ হত্যা, ধর্ষণ। তা এত সবজি কাণ্ড কারখানা চলছে, এসবের মামলা হয় না? পাগল নাকি? নারী নির্যাতন, বধূ হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ এসব তো এখন সমাজের অঙ্গ, সমাজের অলঙ্কার। তারপর এসব যারা করেন তারা কেউ প্রমাণ রেখে করেন না, তারা সমাজের একটি মিনিগড় ফাঁড়া। তারপর তাও যা দু একটা মামলা মোকদ্দমা হয়, সেখানে সব ডিগ্রি উকিলদের ব্যাপার। আমাদের মতো লেলিগুড়ি বলে তাহলে তুমি একটা মুদির দোকান দাও, খেতে তো হবে। সরি, ক্যাপিটাল নেই। সত্যি তুমি বাজে উকিল, এর থেকে মরি ভরি যদি হতে তাও 2-4 পয়সা আসতো হাতে। হ্যাঁ, ওই যা 2-4টে পয়সা এখন পায় ওই মোহরিগিরি করেই পায়।
আমাদের মতো উকিলদের তুমি মোটামুটি সফিস্টিকেটেড মোহরি বলতে পারো। এক কাপ চা দেবে? চা নেই, এরকম করো না প্লিজ। চিনি নেই। ওরে বাবা, বাস চুপ। এই ওঠো ওঠো ওঠো, কি গো ঘুমিয়ে পড়লে নাকি? এই ওঠো, এই শুনছো? ওঠো, কি হয়েছে? তোমার মক্কেল এসেছে। মক্কেল আমার বাড়িতে? মনে হয় খুবই বাজে মক্কেল। বাজে মক্কেল মানে? মানেটা বুঝলি না? আমার বাড়িতে যে মক্কেল নিশ্চয়ই ওই 10 টাকার মক্কেল। তবুও তো মক্কেল। যাও যাও ওঠো, লুঙ্গিটা ছেড়ে প্যান্টটা পরে এসো, যাও। লুঙ্গির মতো একটা আরামদায়ক পোশাক ছেড়ে না, তুমি না। কচ্ছপের মতো যাচ্ছ কেন? তাড়াতাড়ি যাও, এত কথা বলে বলে তাই তোমার মক্কেল জমে না। আঙ্কেল, আমার নাম হইল সীতা মন্ডল, আর ও হইল নয়নতা, আমার বউ। বলুন কি ব্যাপার? ইয়ে মানে আমরা, তুমি কো নয়ন, তুমি কো। আমি বলতে পারবো না, তুমি বলো। আমি আগে কেন কমু? তুমি তো চাইছিলে এগুলো কাছে আইতে, এখন তুমি কো। আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, মৃত্যু। সাবধান সাবধান নাম তারা, লোকজনের সামনে গাড়ি দিও না কিন্তু, খুব ফায়দা হয়ে যাবে। কি করবে? কি মারবে নাকি? আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা কি শুরু করলেন বলুন তো? যে কোনো একজন বলুন। ও কইবে? না, আমি বলবো না, ও বলবে। না তুমি কবা। না তুমি। না তুমি। না তুমি। স্টপ! আপনারা স্বামী স্ত্রী এরকম ভাবে? এর লগেই তো আপনারা চাইছি কি বাবু, দেখলেন তো, দেখলেন এরকম মাইনা ছেলের লগে ঘর সংসার পাইরা যায়। আপনিও তো দেখলেন এরকম পুরুষের সঙ্গে। মনে হচ্ছে আপনারা ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ চাইছেন। এইটাই হলো কথা। আমরা ঠিক করেছি আমরা স্বামী স্ত্রী আর একলগে থাকুন না। খুব ভালো করেছেন। এর মতো ভালো সমাধান আর কিছুই হতে পারে না। ঠিকই তো, কারণ কোনো মেয়ে ছেলে ওর মতো বাজে লোকের সাথে থাকতে পারে। আর আমার মতো কোন ভদ্রলোকও তোমার মতো বাজে মেয়ে ছেলের লগে। কি বললে? আমি বাজে মেয়ে ছেলে? লজ্জা করলো না বলতে? আমি ছিলাম বলেই তো 10 বছর ধরে দিব্যি আছো, খাচ্ছ, দাচ্ছ, ঘুমোচ্ছ, নইলে এনালে ভাগাড়ে গিয়ে পড়ে থাকতে সব কোনো তাকিয়ে দেখতো না। মুখ সামলায় কথা বলো। তুমি ভালো করে জানো আমার একটা উৎস চাপ আছে। সেই চাপ রাগের ঠেলা যদি মাথা থেকে একবার পায়ে নামতে শুরু করে। আমারও রক্তের নিম্নচাপ আছে। রাগে যদি একবার সেই চাপ পা থেকে মাথায় উঠতে শুরু করে তাহলে। এই যে শুনুন, আমার কোনো রক্তচাপ নেই, কিন্তু আপনাদের চাপে পড়ে মনে হচ্ছে। তুমি কি আমার ভয় দেখাইতেছো? শোনো, আমি সীতা মন্ডল, রঘুমন্ডলের পোলা আর হরিমন্ডলের নাতি। শোনো, ওসব রঘু হরি শুনে কোনো লাভ নেই। খবরদার, বাপ ঠাকুরদা তুই না রাগ দিব না। আমি কিন্তু এখানে রাগি নাই, শুধু রাগের কাঁপনি শুরু হয়েছে। এখন যদি উকিল ধরে, নইলে তাকে আমি গুলির মতো শিখাই যায়। আমার এই হাত দুখানা দেখেছো? 10 বছর ধরে তোমার মতো অপদার্থ মানুষের সংসার করে পড়া পড়ে গেছে। এই পড়া হাত দিয়ে যদি। কি কইলা? তুমি আমার থাপ্পড় মারবা? উকিল বাবু ওর থামতে কোন, নইলে। থামুন! ও কি মক্কেল জুড়লে বাবা! থামুন আপনারা। আপনারা যদি শান্ত না হন তাহলে। দেখলেন তো কি দরজার একখানা বলবে প্রশংসা করি। আমি তোমার সম্পর্কে বলতে পারি। স্টপ! আবার আপনারা শুরু করলেন। কি হলো? কে স্টপ? স্টপ! কে স্টপ? ও বিমলা? না না না, তোমাকে নয়, আমি এনাদের বলছিলাম। ও তাই বলো। এরা বুঝলে সত্যি খুব ভালো মক্কেল। ও হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ মামলা। কিন্তু আপনারা ঠিক কি কারণে ডিভোর্স করতে চাইছেন সেই কারণগুলো তো আমার জানা দরকার। কারণ তো অনেক আছে উকিল বাবু। ভরি কারণ। দু চারটে উদাহরণ দিই, খাইলে বুঝতে পারবে। সেই হাঁচি, আমি তো ভাবলাম ঘরের মধ্যে বসবাস হইতাছে। ব্যাস, তিলা তো পুরো 12টা বাজাইয়া। সারাদিন খাটাখাটি বলছে একটু শান্তিতে ঘুমাবো, কেউ তো আমার সহ্য হয় না। থাম্বা, বিড়ালের মধ্যে হাঁচতে বন্ধ করবা। সারাদিন আমার করার পর একটু যে আরাম করে হাসবো, তাতেও তোমার আপত্তি। হাসি বন্ধ হয়েছে নাকি? নিচে কি জ্বালা! একটু যে ঘুমাবো তারও উপায় নেই
মানে মায়া দেওয়া থাকে, তার তোমার শরীরে কি ভগবান মধ্যে আমার ছোঁয়াটাও দেয় না? সারাদিন খাটাখাটি করছে, লোকটা ঘুমাইতেছে, সেই লোকটা একটু ধাক্কা দিয়া আর আমার যে ঘুম আসছে না, ওরকম অসভ্যের মতো নাক ডাকা ঠেলে যে আমি, ওরে বাবা, নাক ডাকার খবর কোনোরকম শব্দ, ঘুম, বস, কখনো মনে হচ্ছে বাঘ ডাকছে, কখনো মনে হচ্ছে হাতি ডাকছে, কখনো ব্যাঙের ডাকের মতো, কখনো আবার নেড়ে কুত্তার মতো। সভ্য মায়া ছেলের মতো কথা কও না। রাত্রে তোমার এই খুব কাছে শোনাবে উঠে অসম্ভব, তোমার লোকে থাকা যায় না। হাতটা কে মাথায় টিপে দিতে শুনি, চলে গেলেই তো পারো, বাঁচ। আমিও বাঁচি। দাদা ও না কি করতেছ? তরকারি করো? খুব ভালো। তাই তো খাটনির দরকারটা কি ছিল? ঘরে তো হাসে দিন ছিল, ঘর চলালেই তো এই শোনো আমি ভালো লাগে, ওরা যা দিচ্ছি তোমার হাতে আলু চচ্চড়ি ও খুব পছন্দ, ওইটা ছিল কি? পারবো না আমি। আরে চিচাই তো কেন? আমার ইচ্ছে। তা বলে অসবের মতো চিচাই বাবা? ওরে আমার সভ্য লোক রে। পারা যায়? আপনি বলুন উকিল বাবু, এমন লোকের সঙ্গে ঘর সংসার করা যায়? না, সে তো ঠিকই, পারা যায় না, অসম্ভব। আর তুমি তো আমার রাগের খেলায় আমাদের কেটলি ঢাকনা গরম জল এইসব সুবিধা মারতে তখন পারে, কোনো বউ তার স্বামীর গায়ে এইসব সুবিধা মারতে পারে? আপনিই করুন, আপনি না না না, এ তো পারে না, আর এসব উচিত নয়। ছি, লোকে কি বলবে? বুঝতে পারছি, বিবাহ বিচ্ছেদ ছাড়া আপনাদের শান্তির কোনো পথ নেই। হ্যাঁ ঠিকই কইছে, কিন্তু বিবাহ বিচ্ছেদ করতে হলে তো কিছু টাকা খরচ করতে হবে। এই যে শোনেন, মাসে ওভারটাইম কইরা এই 100 টাকাই পাইছে, এছাড়া আর কিছু না। 100 টাকা? যদিও মামলা অনুপাতে খুবই কম, তবুও ঠিক আছে, দিন। এই দিন উকিল বাবু। আচ্ছা ঠিক আছে, হবে, ডিভোর্স হবে। কাল একবার আসবেন, আমি সব কাগজপত্র রেডি করে রাখবো। কাল এসে দুজনে সই করে দিয়ে যাবেন। উকিল বাবু, শুনেছি স্বামী স্ত্রী আলাদা থাকলে বউকে স্বামীর খরচ দিতে হয়। হ্যাঁ, তা তো দিতে হবে। টাকাটা যে আমার আজকেই চাই উকিল বাবু, কারণ কাল সই করার পর তো আমি আমার সাথে ফিরবো না, ভাইয়ের কাছে চলে যাবো। আর খালি হাতে। কিন্তু উকিল বাবু, টাকা যে আমার আর নাই, তাও ভালো বইটাই জান। আমার যা ছিল তা তো সবই আপনারে। না, তা বললে তো চলবে না, আইন আছে, দিতে আপনাকে হবে। বেশি না পারেন ওনাকে সবখানিক টাকা দিয়ে দেবেন। তুমি কি বেরোবে নাকি? হ্যাঁ, করে যেতে হবে একবার। উফ, বাঁচলাম। ও, টাকাটা দাও, খুচরো কিচ্ছু নেই। দেখো আবার হারিয়ে এসো না যেন। পাগল, চোখের ধন কেউ হারায়? সারা এটা জানতো বিয়ার ছিল এত ঝামেলা, বউয়ের খরচ দাও, টাকা দাও, এই আসামে কোন হালায়। কিন্তু এখনো বাইরে বসে আইতাছে, কি গামছা টাকা চাই আর তারপর বাড়ি দেখা যায় টাকা পাওয়া যায়। এভাবে টাকা নিয়ে আসা তো করে যায় খরচ না, কিউ কম করে বসি লাইসেন্স বসি সুবিধা মতো না। এই যে শোনেন, কে? চুপ, কোনো কথা না, পকেটে যা আছে মালবাহী করে দেন, নইলে লাগছে, ছাড়ুন, গলাটা ছাড়ুন, লাগছে। মালবাহী করে দিচ্ছি। মাত্র 100 টাকা? ঠিক আছে, যান। এই পিছনে তাকাইবেন না, সোজা দাঁড়ান। আপনারা একটু বসুন, উনি এসে যাবেন। আসলে ওনার মনটা ভালো নেই। কাল যে আপনারা 100 টাকা দিয়েছিলেন না, ওই 100 টাকাটাও ছিনতাই হয়ে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ তাই। হ্যাঁ, আপনারা একটু বসুন। তুমি কি সোজা বাড়ি ফিরবে? শোনো, ঝুড়িতে খাবার টাকা দিয়ে আছে, আর তাড়াতাড়ি খেয়ে শিখবো। আর হ্যাঁ, হাঁসগুলোকে ঘরে তুলে দিয়ে বিন্দু নইলে। নয়ন, তোমাদের খরচ টাকা দেওয়া জোর করেছে। আচ্ছা, তুমি কি সত্যি তোমার ভাইয়া বাড়ি যাবা? হ্যাঁ। রাস্তাঘাট ভালো না, রাত্রি হয়েছে, এই সময় একা একা যাও। তুমি যদি কেউ, আমি তোমার পৌঁছা দিয়ে আসি। আমি কিন্তু এইসব হাঁস করে উঠাইতে পারবো না, রান্না করে খাইতেও পারবো না, বিছানা করে শুইতেও পারবো না। আচ্ছা তুমি বলো, আমার কি অভ্যাস আছে? জানি তো, একা একা কিচ্ছু
কিচ্ছু করতে পারবো না আমি কাছে না থাকলে। আর তুমি আমি কাছে না তাহলে থাকতে পারো? এই 10 বছরে আমাদের সাইরা তাদের বাড়িতে থাকো না কোনোদিন? পারবো না, তোমাকে যদি কিছুতেই থাকতে পারবো না। আমিও পারবো না নয়ন, আমিও পারবো না। কিন্তু কিন্তু যে কারণে আমরা এসেছি, বিয়া পিছিয়ে কেটে চলো নয়ন। এই যে আপনারা এসে গেছেন, এই যে এই কাগজগুলোতে দুজনে সই করুন। কিন্তু কি বাবু, আমরা যারা আলাদা থাকুন না। মানে ইয়ার কি নাকি? আমাদের ঝগড়া মিটে গেছে। সর্বনাশ, কদিন বাদে একটা মামলা হাতে এলো, সামান্য কিছু টাকাও পেলাম, আবার সেটা চিন্তায়ও হয়ে গেল। এদিকে মামলাও কিছুদিন ঝুলিয়ে না রাখলে আইটা করে কিছু টাকা হাতাতেই হবে। শুনুন, আপনাদের স্বামী স্ত্রী ঝগড়া যে মিটে গেছে খুবই ভালো, খুবই আনন্দের, আমার সত্যিই খুব ভালো লাগছে। কিন্তু একটা মুশকিল হয়ে গেল। যে কিসের মুশকিল উকিল বাবু? আমাকে তো কোর্টে জানাতে হবে যে আপনারা বিবাহ বিচ্ছেদ মামলা তুলে নিচ্ছেন। আসলে কি জানেন, বিবাহ বিচ্ছেদ মামলা করতেও টাকা লাগে, আবার তুলতেও টাকা লাগে। এই 100 টাকার নোটটাই আমার কাছে আছে উকিল বাবু। নয়নের প্রথম বইলা জোয়ার করেছিলাম। 100 টাকার লোন? ঠিক আছে, দিন। তারপর তো চেনা চেনা কেন বলুন তো? আসলে সব 100 টাকার নোটই তো 100 টাকার মতো দেখতে হয়, তাই না কি বাবু? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো, কিন্তু তবুও মুখটা যেন বেশি চেনা। যাকে তাহলে বিবাহ বিচ্ছেদ মামলা ডিসমিস। আজ থেকে আমি আর হাসবো না, দেখো। কেন হাসবো না? কেন হাসি পাইলা নিশ্চয়ই হাসবো। তবে দেখো নয়ন, মানে কোনোদিন নাম ডাক না, নাম ডাকবে, ঘুমের মধ্যে নাম ডাক কি তোমার দোষ না। তবে আমি আর তোমাকে গাল মন্দ করবো না। কেন আমি অন্যায় করলাম নিশ্চয়ই গাল বন্ধ করবো। তবে আমি আর কোনোদিন জ্বালাতে করবো না। ধুর, নিজের বউকে জ্বালাবে তো কি অন্য কাউকে জ্বালাবে? আর বন্ধু বান্ধব বাড়িতে এলে চা রুটি বাটি চচ্চড়ি এসব তো দিতেই হবে। স্বামী স্ত্রী ঝগড়া না করলে আর সংসারে সংসারে সময় থাকবা, তারা সারও পারবে। চলো নয়ন, মানে রাত্রি হয়ে গেছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
পলাশ ফুলের রং ধরেছে মাথার মহল বধু আমার মান করেছে বুঝে বুঝে এই বাজার বাদল ধিকাং ধিকাং পলাশ বনের মাটিতে বড়টাতে নাচবো না। সম্মান জানিয়ে আমি একটি কবিতা শোনাচ্ছি। কবিতার নাম আমার দুর্গা, সুদীপ তন্তু বায়ন। আমার দুর্গা হলদে শাড়িটা শুকায় বাড়ির ছাড়ি, আমার দুর্গা সব যন্ত্রণা একলাই বুকে বাঁধে। আমার দুর্গা ঘরে সংসারে অক্লান্ত খেটে চলে, আমার দুর্গা একটু কষ্টে ডাকে আর খোকা বলে। আমার দুর্গা রান্না বাটিতে রসুন গন্ধ মাখে, আমার দুর্গা জন্ম দেয়। ছাত্রছাত্রীবৃন্দ, সভাপতি মহাশয় এখন উপস্থিত নেই এবং অন্যান্য যে আমাদের কলেজের যারা আমাদের সহকর্মী বৃন্দ তারাও এখন অনেকে বাংলা ডিপার্টমেন্টের অনুষ্ঠান আছে বলে তারা চলে গেছে। এখন আমাদের যারা উপস্থিত আছে তাদের সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ ধরে শোনার জন্য, এত ধৈর্য সহকারে। আমাদের অনুষ্ঠানের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যেমন মাইকের ভীষণ অসুবিধা। মাইকের জন্য আমাদের পুরো অনুষ্ঠানটা কিন্তু আমরা ভালো করে পরিচালনা করতে পারিনি। তাও আমাদের ছাত্রছাত্রীরা তাদের মানে প্রচেষ্টা তারা আজকের এই অনুষ্ঠানকে এমনভাবে তারা দাঁড় করাতে পেরেছে, যার জন্য আমি তাদের সবাইকে আমার সহৃদয় অভিনন্দন জানাচ্ছি। আমাদের পুরনো যারা 6 সেমিস্টার যারা চলে গেছে আমাদের ছেড়ে এবং হায়ার এডুকেশনের জন্য কেউ পড়াশোনা করছে, তারা আমাদের আবেদনে এবং ছাত্রছাত্রীদের আহ্বানে সাড়া দিয়েছে এবং তাদেরকেও আমি আজকের অনুষ্ঠানে উপস্থিতির জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান মোটামুটি ভাবে এখন প্রায় শেষের পথে। তোমরা ধৈর্য সহকারে অনুষ্ঠানটাকে সঠিকভাবে পরিচালনা করো, এটা আমার আবেদন থাকলো। এবং যারা এখন 6 সেমিস্টারে আছো, যারা এই পরবর্তীতে হায়ার এডুকেশনের দিকে যাবে, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকলো, যাতে তোমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হও। আর আমাদের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী যারা এখন অনলাইনে বিশেষভাবে অভ্যস্ত হয়ে উঠেছ, যাতে অনলাইন থেকে বেরিয়ে অফলাইনে পড়াশোনায় একটু মনোযোগ দিতে পারো, তার জন্য আমি আমার আবেদন রাখছি। কারণ অনলাইনে পরীক্ষা দিচ্ছ ঠিক আছে, কিন্তু যদি অফলাইনে একটুও পড়াশোনার দিকে তোমরা মনোযোগী না হও, তাহলে যখন পাশ করে বেরোবে তখন কিন্তু মনে হবে আমরা কি শিখলাম বা কতটা জানলাম। তাই আমার আবেদন, তোমরা মনোযোগ সহকারে যে বিষয়গুলি অনলাইনে লিখছো সেগুলি আগে থেকে একটু অভ্যাস করে নেবে এবং বিষয়গুলির উপর চোখ বুলিয়ে দেবে, যাতে কিছুটা ধারণা তোমরা পাও। কারণ তোমাদের অনেক কমে গেছে। আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে যাতে একটু ভালো রেজাল্ট করে পরবর্তী জীবনে আমরা সুপ্রতিষ্ঠিত ছাত্রছাত্রীদের দেখতে পাই, তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমার পুরনো ছাত্রের মধ্যে তার আগের ইয়ারে যে পাশ করা সৌমেন আমাদের গিটার সুন্দর বাজিয়ে শুনিয়েছে এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ জানাচ্ছি এবং প্রত্যেককেই আমার অনেক ধন্যবাদ আশীর্বাদ জানাচ্ছি, যাতে তোমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হও এবং পরবর্তীকালে আমাদের এই রকম আবেদনে যারা আমাদের কলেজ থেকে চলে গেছো, এখন মানে পাশ করে পরবর্তী পর্যায়ে আছো, তারা আমাদের আবেদনে সাড়া দিলে আমরা অত্যন্ত খুশি হব। কারণ তোমাদের নিয়েই আমাদের শুরু হয়েছে। আমরা 6 সেম, প্রথম 6 সেম হচ্ছে যারা বেরিয়ে গেছো তারা, এই মৌ, তারপরে আমাদের বাকি যারা পলাশ, এই যারা আজকে উপস্থিত সন্দীপ, সবাই যারা উপস্থিত হয়েছে, সমীর বরদলৈ, তারপর তোমার সুব্রত, সবার নাম আমি আলাদা আলাদা করে করছি না, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক আশীর্বাদ অভিনন্দন জানাচ্ছি। তোমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হও। আর আমাদের যে টিচাররা, যারা আমাদের সহকর্মী বৃন্দ এবং আমাদের কলেজের যে আমাদের সহকর্মী অশিক্ষক কর্মচারী বৃন্দ যারা আছেন, তারা আমাদেরকে প্রচুরভাবে মানে ভীষণভাবে সাহায্য করেছে আমাদের এই প্রচেষ্টাকে সফল করে তুলতে। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আজকে আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে এসছে। যদিও আমাদের যদি দর্শক একটু বেশি থাকে তাহলে পরে ছাত্রছাত্রীদের ভেতরের যে ইচ্ছাটা অনেক বেশি হয় অনুষ্ঠানটা ভালোভাবে করার। সেই ক্ষেত্রে আমাদের যারা যারা উপস্থিত আছো তারা একটু থেকে অন্তত অনুষ্ঠানটাকে সমাপ্তির পথে নিয়ে যাবে এই আবেদন রাখছি। সবাইকে আর একবার অভিনন্দন জানাচ্ছি। অচিন্ত, তারপর আমাদের ভোলানাথের ছেলে, ছোট ছেলেটাকে নিয়ে এসছে, সেও সেই কখন থেকে বসে আমাদের অনুষ্ঠান শুনছে। আর আমাদের সুষমার বোন, সে সুন্দর একটা গান করলো, আমাদের সেই গানটা আমাদের শোনালো, তার জন্য আমরা খুবই আমাদের ভালো লেগেছে। সে ওই বাচ্চা মেয়েটা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়াতে, ও আগেও অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন কোভিড পরিস্থিতি যদিও ভালো, তবে সম্পূর্ণভাবে শেষ হয়নি, তাই তোমরা সবাই কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সবসময় যে সতর্কতামূলক অবস্থা সেগুলো তোমরা প্রয়োগ করবে, এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে যায়, জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদিনী, কালো মালিক হাত পেতেছে চাঁদরিতে চাই, কামনিকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই, কালো কালো করিস নিল গোয়ালের ঝি, আমার গীতাটা করেছে কালো, আমি করব কি, এক কালো যমুনা জল সর্বপ্রাণী খাই, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া রামের দাসী হাতে নিল, সর্ব হয়ে কালো বাসি রাধিকে দংশিল, ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল, মলম মলম বলে রাধে জমিনে পড়িল, মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি, এমন অঙ্গের বিষ যে ঝরিতে পারে, সোনালি যমন ঘানি দান করিব তারে। এই কথা শুনিয়া রামের বিষ ছাড়িয়া দিল, ছেড়ে ছুড়ে রাধে তখন গৃহবাসে গেল, গৃহবাসে চেয়ে রাধে আলো দিছে চুল, কদম ডালে থাকা রানায় ফিক্কা মারে ফুল, বিয়ে নাকি করো রানায় বিয়ে নাকি করো, পরের মনে দেখে জ্বালা জ্বলে মরো, বিয়ে তো করিব রাধে বিয়ে তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলাতে কলসি বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি দুইবা মরি। যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ধরে হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিল, মা তো আছে, সব
যখন ডাকি মা, সহস্র চোখ, বিবর্ণ মুখ, দুহাত তুলে বলে, বাইরে খাচ্ছিস না, ব্যাগ খাচ্ছি মন, ক্লাস খাচ্ছি মন, পাশেই আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, কি তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা করে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সামনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলেন, আমি আছি না? যখন ডাকি মা। নমস্কার।
বাকি ছোট আমার ভাই বোনেরা তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং জীবনের এক ধাপ করে এগিয়ে চলো। কিছু বলার আগে আমি আগে বলতে চাই আমার কলেজ লাইফ। আমার কলেজ লাইফ খুব ভালো কেটেছে। আমার কলেজ লাইফে ঠিক দুটো পার্ট, একটা অফলাইন আর একটা পার্ট অনলাইন। আমরা এটুকু বুঝেছি যে অফলাইনের বিকল্প সত্যিই কিছু হতে পারে না, কিন্তু হ্যাঁ অনলাইন আমাদের অনেক কিছু শিখিয়েছে। এইভাবেও যে কি পড়াশোনা করা যায় আমাদের অনেকের কাছে তো জানাই ছিল না। আর আমাদের বিভাগীয় স্যার ম্যামেদের, ওনাদের কথা কি বলবো, আমার কোনো ভাষা নেই। কারণ ওনারা এতই আমাদের যে কোনো সমস্যায় ওরা আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো কলেজের কোনো অনুষ্ঠান বা কলেজের কোনো দরকারি বিষয় হলে ম্যাম ঠিক ফোন করে বলে, মৌ আজ এটা করে দিয়ে কিন্তু আমি ফর্মটা পাঠিয়ে দিয়েছি, তুমি ফিল আপটা কিন্তু মনে করে করিয়ে দিও। এই এক্সামটা খুব গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু এই এক্সামটা দিতে এসো। আমাদের এই মিলন মেলা উৎসবে আমাদেরকে যে ম্যাডাম মনে করে ডেকেছে আমরা সবাই ভীষণ খুশি। হ্যাঁ, ওখান থেকে তৃষ্ণা বলছে যে মৌদি আমি যে তোমাকে সকাল সন্ধ্যে দুবার করে ফোন করে বলেছি, তুমি তো আমার নামটা বললে না। না, ওরাও বলেছে, মঞ্জু, পিঙ্কি, ওরা অন্তরা, ওরা সবাই আমাদের বলেছে। এবার হচ্ছে কিছু বলার জন্য আমি সমীরকে অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত দর্শন বিভাগের অধ্যাপিকা তনুকা আচার্য মহাশয়কে আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে উপস্থিত অধ্যাপক মহাশয়দেরকে আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি। এখানে উপস্থিত আমার দাদাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি ও ছোট ছোট বোনেদেরকে ভালোবাসা জানিয়ে কিছু বক্তব্য রাখছি। কলেজ লাইফটা আমাদের খুব ভালোভাবে কেটেছি। স্যারেদের ভালোবাসা, সহযোগিতা এই নিয়েই কেটেছে আমাদের কলেজ লাইফটা। কিছুটা অনলাইন, কিছুটা অফলাইন, এইভাবে কেটেছে। খুব আনন্দ, অফলাইনটা খুব আনন্দের সাথে কেটেছে আমাদের, কারণ আমরা হোস্টেলে থাকতাম। হোস্টেল থেকে খুব সামনে, যাতায়াত করতে সুবিধা হতো। আর সহযোগিতা স্যার ও ম্যামেদের আমরা খুবই দুষ্প্রাপ্যভাবে পেয়েছি। ম্যাম তো সবসময় আমাদেরকে সাহায্য করে গেছেন, কোনো ত্রুটি রাখেননি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। কষ্ট করে তোমরা পরিচালনা করছো দেখে খুবই ভালো লাগছে। আর ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন, তাদেরকে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সমস্ত অধ্যাপক অধ্যাপিকা মহাশয়কে। এরপর আমরা স্যার ও ম্যামেদের জন্য একটা ছোট্ট উপহার এনেছি, সেটা কি করেছিল?
झुलाए
শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকের অনুষ্ঠান থেকে যেমন ভালো লাগছে, তেমন একটা যে কষ্টের বা দুঃখের যেটা হচ্ছে যে সেকেন্ড সেভেন আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট অন্যান্য সেভেন তুলনায়, কিন্তু তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট নেই। অথচ আমাদের যারা এখান থেকে বেরিয়ে গেছে তাদেরকে একবার করে ফোন করে বলতেই তারা এখানে উপস্থিত হয়েছে, তাদের ইউনিভার্সিটি ক্লাস ছেড়ে, তাদের নিজেদের কাজ ছেড়ে এখানে উপস্থিত হয়েছে। অথচ যারা এদের রানিং স্টুডেন্ট, তাদের মনে হয়নি যে ডিপার্টমেন্টের কোনো অনুষ্ঠান তাদের দরকার আছে বা তাদের অংশগ্রহণ করা দরকার, তাদের কোনো কিছু এখানে এসে পার্টিসিপেট করা দরকার, কিন্তু তাদের দরকার মনে হয়নি। হয়তো তাদের ডিপার্টমেন্টে কোনো দরকার নেই, হয়তো সেরকম ভবিষ্যতে যার দরকার নেই তারা নিজেরা বুঝে নেবে। কারণ তাদেরকে এখনো পর্যন্ত 2 বছর চলতে হবে, 1 বছর হলো, এখন 2 বছর চলতে হবে। এইভাবে যদি চলে আমাদের পরে অনুষ্ঠান করানো কঠিন হয়ে পড়বে। একটা তো অনুষ্ঠান নয়, বছরে বিভিন্ন অনুষ্ঠান হয়। তো এরকম যদি ছাত্রদের অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে এই অনুষ্ঠান করানো কঠিন হয়ে যায়। এমনিতেই যখন আমাদের অনুষ্ঠানটা করানো হবে এরকম প্ল্যান হচ্ছিল, ম্যাডামের মধ্যে তো প্রচন্ড টেনশন চলে এবং তার সঙ্গে কাছাকাছি থেকে আমার মধ্যেও সেরকমই চলে যে অনুষ্ঠানটা কিভাবে ঠিকঠাক ভাবে কমপ্লিট করা যায়। এখন অনেকটা স্বস্তি নিঃশ্বাস যে আমাদের অনুষ্ঠানটা ঠিকঠাক ভাবে শেষ হতে চলছে। তো আর অনেকটা টাইমও হয়ে গেল, প্রত্যেকের মধ্যে ঘেরা পাচ্ছে, তার মধ্যে ওই জন্য আর বেশি বক্তৃতা বাড়াচ্ছে না। এরকম পরবর্তীতে একটু তোমাদের সহযোগিতা আশা করবো। তোমাদের অন্য কেউ যারা আসেনি তারা যদি সাহায্য নাও করে, তোমাদের এরকম যেন সাহায্য পায়, পরে যেন অনুষ্ঠানগুলো এইভাবে উঠে যেতে পারি, আমরা আরো ভালো যাতে করতে পারি। তোমাদের সাহায্য আশা করি, তোমাদের প্রতি শুভেচ্ছা, তোমাদের ভবিষ্যৎ আরো ভালো হোক এই কামনা করে আমার